আজকে আমরা ছোট্ট একটা টপিক পড়বো, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং হেলথ। ছোট হলেও এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে। এবার এক্সামে অ্যান্সার লেখার সময় তোমরা ইন্ট্রোডাকশনে প্রথমেই হেলথের WHO ডেফিনেশনটা লিখে দেবে। কি আছে? হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, নট মিয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। তারপরে এটা দেবে, দেখো, হেলথ ইজ অ্যাফেক্টেড বাই মেনি কন্ডিশন সারাউন্ডিং এ পারসন। অনেক কিছু কন্ডিশন আমাদের হেলথকে অ্যাফেক্ট করে। দিজ আর ব্রডলি ক্লাসিফাইড ইন্টু ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টরস। দুভাগে ভাগ করা হয়েছে, ইন্টারনাল ফ্যাক্টরস, এক্সটার্নাল ফ্যাক্টরস। আন্ডারস্ট্যান্ডিং দিস ফ্যাক্টরস হেল্প নার্সেস প্ল্যান প্রিভেন্টিভ অ্যান্ড প্রোমোটিভ হেলথ কেয়ার। এবার স্বাভাবিক একটা ডিজিজ হয়ে গেলে তারপরে কি ফ্যাক্টর তাকে ইনফ্লুয়েন্স করছে সেটা দেখাচ্ছে। আমার ট্রিটমেন্টটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি এটা কেন করছি? যাতে ডিজিজটা হওয়ার আগে আমি রিস্ক ফ্যাক্টরটাকে প্রিভেন্ট করতে পারি। এবার দেখো, দু ধরনের ফ্যাক্টরস আছে, ইন্টারনাল ফ্যাক্টরস, এক্সটার্নাল ফ্যাক্টরস। ইন্টারনাল ফ্যাক্টরস কি? যেগুলো অরিজিনেটস উইদিন দ্য হিউম্যান বডি, আমাদের মধ্যে যেগুলো অরিজিনেট করে। এক নম্বর হচ্ছে জেনেটিক অ্যান্ড হেরিডিটারি ফ্যাক্টরস, এজ, জেন্ডার, নিউট্রিশনাল স্ট্যাটাস, লাইফস্টাইল অ্যান্ড পার্সোনাল হ্যাবিটস, সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল ফ্যাক্টরস, আর হচ্ছে লাস্ট ইমিউন সিস্টেম। এবার এক্সটার্নাল ফ্যাক্টরস কি? যেগুলো আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্ট থেকে অ্যারাইজ করে। কি কি? ফিজিক্যাল এনভায়রনমেন্ট, বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট, সোশিও ইকোনমিক ফ্যাক্টরস, কালচারাল অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস, হেলথ সার্ভিসেস অ্যান্ড মেডিকেল কেয়ার, অকুপেশনাল এনভায়রনমেন্ট, লাস্ট হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড গভর্নমেন্ট পলিসিস। এটাকে তোমরা মডিফাইবেল আর নন মডিফাইবেলও ভাগ করতে পারো। নন মডিফাইবেল কোনগুলো? যেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি না। কি কি হবে? জেনেটিক অ্যান্ড হেরিডিটারি ফ্যাক্টরস হবে, এজ আমরা চেঞ্জ করতে পারি না, জেন্ডার চেঞ্জ করতে পারি না, আর আমাদের ইনবিল্ট ইমিউন সিস্টেম, এটাকে আমরা চেঞ্জ করতে পারি না। বাকি সব কিন্তু দেখো চেঞ্জ করা যায়। এক্সটার্নাল ফ্যাক্টরস তো সবই চেঞ্জ করা যায়। নিউট্রিশন চেঞ্জ করতে পারি, লাইফস্টাইল চেঞ্জ করতে পারি, সাইকোলজিক্যাল ইমোশনাল স্ট্যাটাসও চেঞ্জ করতে পারি। তো বাকিগুলো সব মডিফাইবল ফ্যাক্টরস। এবার একটা একটা করে ফ্যাক্টর দেখব। প্রথমে আমরা ইন্টারনাল ফ্যাক্টরসগুলো দেখে নেব। তাহলে তার মধ্যে এক নম্বর হচ্ছে জেনেটিক অ্যান্ড হেরিডিটারি ফ্যাক্টরস। কি বলেছে দেখো, জিনস ইনহেরিটেড ফ্রম প্যারেন্টস ডিটারমাইন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সাসেপ্টিবিলিটি টু সার্টেন ডিজিজেস। মানে কি? বাবা মায়ের থেকে আমরা যে জিনগুলো পাই সেগুলো যেমন আমাদের বিভিন্ন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, যেমন ধরো চুলের রং, চোখের মনির রং, এগুলো ডিটারমাইন করে, সেরকমই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা, ইমিউনিটি কতটা, সেটাও কিন্তু ডিটারমাইন করে। Some diseases are passed through generations due to genetic defects. এবার কিছু ডিজিজ আছে যেগুলো ডাইরেক্টলি পাস আউট হয় ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার। যেমন দেখো, প্রথমে হচ্ছে ডায়াবেটিস আর হাইপারটেনশন। এই দুটো ডিজিজের কি, আমার যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে, মানে আমার বাবা মার যদি থাকে বা কোনো ক্লোজ রিলেটিভের যদি থাকে, তাহলে হচ্ছে আমার হওয়ার চান্স থাকতে পারে। আর থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়া, এই দুটো ডিজিজ কিন্তু ডাইরেক্ট ট্রান্সফার হয়। কীরকম? থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল রিসেসিভ, মানে দুটো জিনই যদি ডিফেক্টিভ হয় তবেই রোগটা হবে। আর হিমোফিলিয়া হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ। নেক্সট হচ্ছে এজ। এজ সিগনিফিক্যান্টলি ইনফ্লুয়েন্সেস হেলথ বিকজ বডি স্ট্রাকচার, ইমিউনিটি, ফিজিওলজিক্যাল ফাংশন, এগুলো কি হয়? থ্রু আউট লাইফ আমাদের চেঞ্জ হয়। কীরকম? দেখো, প্রথমে হচ্ছে ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন, ভালনারেবল টু ইনফেকশনস ডিউ টু ইম্যাচিওর ইমিউন সিস্টেম। বাচ্চারা দেখবে বেশি ইনফেকশনে প্রোন হয়, মানে তাদের খুব সহজে ঠান্ডা লেগে যায়। অ্যাডোলেসেন্সে কি হয়? হরমোনাল চেঞ্জেস অ্যান্ড ইমোশনাল স্ট্রেস মে ইনফ্লুয়েন্স হেলথ। অ্যাডোলেসেন্সে আমাদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করছে, হরমোনাল চেঞ্জেস হচ্ছে। মেয়েদের যেমন পিরিয়ডস হয়, পিরিয়ডস ক্র্যাম্প থাকে, সেরকমই ছেলেদেরও কিন্তু অনেক ইমোশনাল চেঞ্জেস হয়। নেক্সট হচ্ছে অ্যাডাল্ট। অ্যাডাল্টে এবার পুরোটাই তোমার নিজের লাইফস্টাইল হ্যাবিটসের উপর নির্ভর করছে। তুমি যদি স্মোকিং করো, অ্যালকোহল খাও, তাহলে তো তোমার হেলথ ডিটোরিয়েট করবেই। লাস্ট হচ্ছে এল্ডারলি, ইনক্রিজড রিস্ক অফ ডিজেনারেটিভ ডিজিজেস সাচ অ্যাজ আর্থ্রাইটিস অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজেস। এবার এল্ডারলি টাইমে চলে এলে কি হচ্ছে? আমাদের বডি আস্তে আস্তে ডিজেনারেট করতে শুরু করে, যার জন্য আর্থ্রাইটিস, জয়েন্টের ইনফ্লামেশন, বিভিন্ন হার্ট ডিজিজ দেখা যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জেন্ডার, মানে জেন্ডার কিভাবে হেলথকে অ্যাফেক্ট করে। দেখো, বায়োলজিক্যাল ডিফারেন্সেস লাইক হরমোনাল ডিফারেন্সেস, মেয়েদের ক্ষেত্রে আমরা যেটা ইস্ট্রোজেন, সেটা ছেলেদের ক্ষেত্রে কি জানি? টেস্টোস্টেরন। রিপ্রোডাক্টিভ অর্গানস ছেলেদের আর মেয়েদের আলাদা। ফিজিওলজিক্যাল ফাংশনস, যেমন ধরো মেয়েদের ক্ষেত্রে উজেনেসিস আর ছেলেদের ক্ষেত্রে স্পার্মাটোজেনেসিস, দুটো প্রসেস আলাদা। ইনফ্লুয়েন্স হেলথ নিডস অ্যান্ড ডিজিজ প্যাটার্ন। এবার এই ফ্যাক্টরগুলো কি করে? হেলথ নিডস আর ডিজিজ প্যাটার্নকে ইনফ্লুয়েন্স করে, লিডিং টু ডিফারেন্ট হেলথ প্রবলেমস। যেহেতু বডি স্ট্রাকচার আলাদা, তাই জন্য হেলথ প্রবলেমসও ডিফারেন্ট। এর একটা কংক্রিট এক্সাম্পল কি হতে পারে বলো তো? ছেলেদের কোনো দিন ইউটেরাইন ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার হবে না, কারণ ছেলেদের ক্ষেত্রে সেই অর্গানটাই নেই। ঠিক যেমন আমাদের মেয়েদের টেস্টিকুলার ক্যান্সার হবে না। তো যাই হোক, আরেকটা এক্সাম্পল দেখো,
women may face pregnancy related complications and anemia. প্রেগন্যান্সির টাইমে আমরা জানি প্রেগন্যান্সি ইনডিউস হাইপারটেনশন বা জেস্টেশনাল ডায়াবেটিস এগুলো মেয়েদের ক্ষেত্রেই হবে, প্লাস বেবি ডেলিভারির পর প্রচুর ব্লাড লস হয়, তার জন্য সেখান থেকে অ্যানিমিয়া হতে পারে। While men have a higher incidence of cardiovascular diseases at a young age. কেন বলো তো? ছেলেদের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার ডিজিজের চান্সটা বেশি, কারণ মেয়েদের ক্ষেত্রে একটা প্রোটেক্টিভ হরমোন থাকে, কে সেটা ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কি করে বলো তো? আমাদের শরীরে গুড কোলেস্টেরল বাড়ায়। এবার গুড কোলেস্টেরলকে এইচডিএল কোলেস্টেরল, এটা কি করে? আমাদের ব্লাড ভেসেলগুলোকে পেটেন্ট রাখতে সাহায্য করে। ব্লাড ভেসেলগুলো ফ্লেক্সিবল থাকে, তার মধ্যে সহজে ব্লক হয় না, কিছু জমা হয় না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন সেটা করতে পারে না। এছাড়াও ছেলেদের ক্ষেত্রে স্মোকিং আর অ্যালকোহলিজমটা বেশি দেখা যায়, যার জন্য এদের কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক ফ্যাক্টরটা বেশি। নেক্সট হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস। নিউট্রিশন কি করে? নিউট্রিশন প্লেজ আ মেজর রোল ইন মেনটেনিং বডির ফাংশন, সমস্ত মেনটেন করতে হেল্প করে, গ্রোথে সাহায্য করে, অ্যান্ড রেজিস্ট্যান্স টু ডিজিজ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুয়ার নিউট্রিশন হলে কি হবে? ইট উইকেন্স দ্য বডি অ্যান্ড ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু ডিজিজ। যেমন দেখো, আয়রন ডেফিসিয়েন্সি হলে আমরা জানি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। প্রোটিন ডেফিসিয়েন্সি থেকে গ্রোথ রিটার্ডেশন হয় বাচ্চাদের, যেটা ম্যারাসমাস আর কোয়াশিওরকর। এছাড়া যে কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি ডিজিজের এক্সাম্পলও তোমরা দিতে পারো। থার্ড হচ্ছে লাইফস্টাইল অ্যান্ড পার্সোনাল হ্যাবিটস। পার্সোনাল বিহেভিয়ার্স স্ট্রংলি ইনফ্লুয়েন্স হেলথ, এটা আমরা সবাই জানি। কি এক্সাম্পল? রেগুলার এক্সারসাইজ আর ব্যালেন্স ডায়েট যদি আমরা করি, ইট ইমপ্রুভস ওভারঅল হেলথ। উল্টো দিকে তুমি যদি স্মোকিং আর অ্যালকোহলিজম করো, তাহলে কি হবে? লাং ডিজিজ, লিভার ড্যামেজ, হার্ট ডিজিজ, এগুলো রিস্ক বাড়বে। নেক্সট হচ্ছে সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল ফ্যাক্টরস। মেন্টাল হেলথ অ্যাফেক্টস ফিজিক্যাল হেলথ। কিভাবে? ইমোশনাল স্ট্রেস অ্যান্ড সাইকোলজিক্যাল ডিস্টারবেন্সেস ক্যান কন্ট্রিবিউট টু মেনি ডিজিজেস। ইমোশনাল স্ট্রেস বা যে কোনো সাইকোলজিক্যাল প্রবলেম থেকে কিন্তু বিভিন্ন ডিজিজ ইনফ্লুয়েন্স হয়। কীরকম দেখো, স্ট্রেস লিডিং টু হাইপারটেনশন। কোনো একটা বিষয় নিয়ে আমি যদি অনেক চিন্তা করি, চিন্তা করতে করতে সেখান থেকে আস্তে আস্তে স্ট্রেস আসে, স্ট্রেস থেকে ব্লাড প্রেশার বেড়ে যায়। অ্যাংজাইটি কজেস ইনসোমনিয়া। পরের দিন যদি আমার এক্সাম থাকে, তাহলে কি আগের দিন রাত্রিবেলা ঘুম আসে? সহজে ঘুম আসতে চায় না। নেক্সট হচ্ছে ডিপ্রেশন অ্যাফেক্টস অ্যাপেটাইট অ্যান্ড ইমিউনিটি। ডিপ্রেশন থাকলে এমনি খাওয়া দাওয়ার ইচ্ছে কমে যায়, ঠিকমতো ঘুমও হয় না, তো সেখান থেকে আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু কমে যায়। উল্টো দিকে এ পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড প্রমোটস বেটার হেলথ অ্যান্ড রিকভারি ফ্রম ইলনেস। যদি তোমার কোনো রোগ হয়ে থাকে, তাহলে আমি ঠিক হয়ে যাব, আমাকে ঠিক হতেই হবে, এই বিশ্বাসটা যদি তোমার থাকে, তাহলে কিন্তু সেখানেই অর্ধেক রোগ সেরে গেল। নেক্সট হচ্ছে ইমিউন সিস্টেম। দ্য স্ট্রেংথ অফ দ্য ইমিউন সিস্টেম ডিটারমাইন্স রেজিস্ট্যান্স টু ইনফেকশনস। আমাদের যে ইনবিল্ট ইমিউন সিস্টেম, কারো উইক হয়, কারো স্ট্রং হয়। কীরকম দেখো, এ পারসন উইথ স্ট্রং ইমিউনিটি ইজ লেস লাইকলি টু ডেভেলপ ইনফেকশনস, ফ্রিকুয়েন্ট ইনফেকশন তার কম হবে। উল্টো দিকে যার হচ্ছে ইমিউনিটিটা উইক, সে কিন্তু বারবার ওই ওয়েদার চেঞ্জ বলো বা যে কোনো কারণে বারবার সর্দি, হাঁচি, কাশি তার এগুলো লেগেই থাকবে। এবার এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো কী কী আছে দেখব। প্রথমেই হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, মানে আমাদের চারপাশে যত নন লিভিং থিংস আছে। দ্য ফিজিক্যাল সারাউন্ডিং সিগনিফিক্যান্টলি অ্যাফেক্টস হেলথ। এটা কী কী ইনক্লুড করে? এক নম্বর হচ্ছে এয়ার কোয়ালিটি। আমরা জানি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দিয়ে মাপা হয়। যত শহরে শিল্পাঞ্চল হবে, তত সেখানে গাছপালা কম, সেখানে কলকারখানার ধোঁয়া বেশি, যার জন্য কী হবে? সেখানকার এয়ার কোয়ালিটি খুব খারাপ। উল্টো দিকে তুমি যদি আবার কোনো পাহাড়ি এলাকায় যাও, সেখানে দেখবে এয়ার কোয়ালিটি আমাদের এখানকার তুলনায় অনেক বেটার। নেক্সট হচ্ছে ওয়াটার কোয়ালিটি। ওয়াটার কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে আমরা ওই কলের যে ট্যাপ থাকে সেখান থেকে জল নিয়ে ডাইরেক্ট খেতে পারবো। কিন্তু যদি ওয়াটার কোয়ালিটি খারাপ হয়, তাহলে আমাদের অ্যাকোয়াগার্ড বা সেই জাতীয় ফিল্টার লাগাতে হবে। যেমন আমাদের এখানে কলকাতার জলে কিন্তু আয়রন প্রচণ্ড বেশি, যার জন্য কি হয়? বেশিরভাগ লোকেরই চুল ওঠার সমস্যা হয়। নেক্সট হচ্ছে ক্লাইমেট অ্যান্ড টেম্পারেচার। ক্লাইমেট অ্যান্ড কোন ক্লাইমেট অঞ্চলে তুমি বিলং করছো সেটাও কিন্তু এফেক্ট করে। তুমি টেম্পারেট জোনে আছো, না ট্রপিক্যালে আছো, না তুন্দ্রাতে আছো। নেক্সট হচ্ছে হাউজিং কন্ডিশন। তোমার বাড়ির কন্ডিশন কীরকম? বাড়ি কাঁচা না পাকা না সেমি পাকা? বাড়ির চারপাশে নালা নর্দমা আছে কিনা? নেক্সট হচ্ছে স্যানিটেশন। তোমার বাথরুম পায়খানা কোথায় আছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, পাবলিক বাথরুম না পার্সোনাল বাথরুম, সেগুলো দেখতে হয়। লাস্ট হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল, মানে বাড়ির ওয়েস্ট কোথায় ডিসপোজ করা হয়। যদি ধরো বাড়ির একটু দূরে একটা ডাম্পিং গ্রাউন্ডে সব ডাম্প করে দেওয়া হয়, তাহলে তো সেখান থেকে দুর্গন্ধ তো ছড়াবে, তার সাথে আরও রোগ জীবাণুও ছড়াবে। এক্সাম্পল হিসেবে তুমি কি বলতে পারো? এয়ার পলিউশন ক্যান কজ রেসপিরেটরি ডিজিজেস লাইক অ্যাস্থমা। কন্টামিনেটেড ওয়াটার কজেস, কন্টামিনেটেড ওয়াটার থেকে কী কী হতে পারে? কলেরা, টাইফয়েড আর ডায়রিয়া। নেক্সট হচ্ছে বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট, মানে যত লিভিং অর্গানিজমস আছে, লিভিং থিংস যা যা আছে, তারা কীভাবে এফেক্ট করে? লিভিং অর্গানিজমস প্রেজেন্ট ইন দ্য এনভায়রনমেন্ট ক্যান কজ ডিজিজেস।
এরা কিন্তু ডাইরেক্ট ডিজিজ কজ করতে পারে, আবার ভেক্টর হিসেবেও কাজ করতে পারে, যে ব্যাকটেরিয়াটাকে হোস্টের শরীরে ঢুকিয়ে দেবে। ব্যাকটেরিয়া, এরা কি কি ইনক্লুড আছে এর মধ্যে? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস, ইনসেক্টস অ্যান্ড অ্যানিমালস। এক্সাম্পল দেখো, মসকিউটো ট্রান্সমিটিং ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু। ম্যালেরিয়াকে ট্রান্সমিট করে ফিমেল অ্যানোফিলিস, ডেঙ্গুকে করে এডিস ইজিপ্টি। ব্যাকটেরিয়া কজিং টিউবারকিউলোসিস। কোন ব্যাকটেরিয়া? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, যার জন্য আমাদের জন্মের সময় কি নিতে হয়? বিসিজি ভ্যাকসিন। র্যাট স্প্রেডিং লেপ্টোস্পাইরোসিস। ইঁদুররা কি ছড়াতে পারে? লেপ্টোস্পাইরোসিস। নেক্সট হচ্ছে সোশিও ইকোনমিক ফ্যাক্টরস। সোশিও ইকোনমিক ফ্যাক্টরস লাইক ইনকাম, এডুকেশন, অকুপেশন, এই তিনটে মেন প্লেস এ মেজর রোল ইন ডিটারমাইনিং হেলথ। কিভাবে? দেখো, যদি তোমার লো ইনকাম হয়, দ্যাট মে লিমিট অ্যাক্সেস টু নিউট্রিশিয়াস ফুডস, ভালো খাবার দাবার কিনতে পারবে না, অ্যান্ড হেলথ কেয়ার, ভালো চিকিৎসা করাতে পারবে না। নেক্সট হচ্ছে যদি পুয়ার এডুকেশন হয়, ইট মে লিড টু ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট হাইজিন। তুমি কিভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সেই সম্বন্ধে তোমার অ্যাওয়ারনেস নেই। নেক্সট হচ্ছে অকুপেশন। অকুপেশন নিয়েও একটা এক্সাম্পল দিতে পারো, যেমন যদি তুমি কয়লা খনিতে কাজ করো বা কোল মাইনিং করো, তাহলে কি হতে পারে? সিলিকোসিস বা ব্ল্যাক লাং ডিজিজ হতে পারে। নেক্সট হচ্ছে কালচারাল অ্যান্ড সোশ্যাল প্র্যাকটিসেস। দেখো, কালচারাল বিলিভস, ট্র্যাডিশনস অ্যান্ড সোশ্যাল প্র্যাকটিসেস ইনফ্লুয়েন্স হেলথ বিহেভিয়ার্স। কিভাবে? ফুড রেস্ট্রিকশনস during pregnancy in certain cultures may cause nutritional deficiencies. প্রেগন্যান্সির টাইমে কাঁঠাল, পেঁপে, আনারস এই ধরনের ফল খাওয়া কিন্তু অনেক কালচারসে বারণ। কেন না? অ্যাবর্শন হয়ে যেতে পারে এই ভয়। হ্যাঁ, অনেক পরিমাণে যদি তুমি কাঁচা পেঁপে খাও তাহলে অ্যাবর্শন হওয়ার একটা চান্স থাকে, কিন্তু অল্প পরিমাণে পাকা পেঁপে খেলে কোনো অসুবিধা নেই। আর এছাড়াও অনেক কালচারসে কি হয়, পুজোর সময় প্রেগনেন্ট মায়েরা কিন্তু উপোস করে থাকে, যেটা করা উচিত না। নেক্সট হচ্ছে হেলথ সার্ভিসেস অ্যান্ড মেডিকেল কেয়ার। অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড কোয়ালিটি অফ হেলথ সার্ভিসেস। কি কি বললাম? অ্যাভেলেবিলিটি, তোমার বাড়ির কতটা কাছে হেলথ কেয়ার সার্ভিস অ্যাভেলেবেল। অ্যাক্সেসিবিলিটি, ধরো তোমার বাড়ির পাশে একটা বড় মেডিকেল কলেজ আছে, কিন্তু সেখানে প্রচুর লাইন দিতে হয়, তার মানে তুমি সহজে অ্যাক্সেস করতে পারছো না, তাহলে তুমি কি সেখানে দেখাতে যাবে? যাবে না। নেক্সট হচ্ছে কোয়ালিটি অফ হেলথ সার্ভিসেস। কি রকম কোয়ালিটির হেলথ সার্ভিস প্রোভাইড করা হয়, সেটা ভালো না খারাপ, এটা এফেক্ট করে আবার হেলথ আউটকামস। অ্যাক্সেস টু, যেমন এক্সাম্পল দেখো, অ্যাক্সেস টু হসপিটালস, আর্লি ডায়াগনোসিস রিডিউসেস ডিজিজ কমপ্লিকেশন। স্বাভাবিক, যদি ইজি অ্যাক্সেস হয়, আর্লি ডায়াগনোসিস হয়, তাহলে কমপ্লিকেশনস কম হবে। নেক্সট হচ্ছে অকুপেশনাল এনভায়রনমেন্ট। একটু আগে যেটা বললাম, ওয়ার্কিং কন্ডিশনস অ্যান্ড অকুপেশনাল হ্যাজার্ডস মে অ্যাফেক্ট হেলথ। কিভাবে? এক্সপোজার টু কেমিক্যালস, টক্সিক কেমিক্যালস, গ্যাস, এগুলোর এক্সপোজার থেকে বিভিন্ন ডিজিজ হতে পারে। ডাস্ট থেকে লাং ডিজিজ হতে পারে। নয়েজ, অনেক দিন ধরে খুব নয়েজি এরিয়াতে তুমি যদি কাজ করো তাহলে তোমার আস্তে আস্তে হিয়ারিং লস হতে পারে, বা এর সাথে অনেক সাইকোলজিক্যাল ডিস্টারবেন্সেসও আসতে পারে। আর ফিজিক্যাল স্ট্রেন, যদি তুমি হেভি ওয়ার্ক করো তাহলে টায়ার্ড হয়ে যাবে। ইন ওয়ার্ক প্লেসেস ক্যান কজ হেলথ প্রবলেম, তাহলে এগুলো সবই হেলথ প্রবলেম কজ করতে পারে। এক্সাম্পল কি? ফ্যাক্টরি ওয়ার্কার্স এক্সপোজ টু টক্সিক কেমিক্যালস। ঠিক তেমনই আমরা হেলথ কেয়ার ওয়ার্কার্সরাও কিন্তু ওয়ার্ডে অনেক ইনফেকশনের এক্সপোজ হই, তাহলে সেগুলো আমাদের হেলথকে এফেক্ট করে। নেক্সট হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড গভর্নমেন্ট পলিসিস। কি আছে? গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড হেলথ প্রোগ্রামস মে ইনফ্লুয়েন্স পাবলিক হেলথ। গভর্নমেন্ট কি চেষ্টা করে? ফান্ডিং করে হোক, বিভিন্ন পলিসি বের করে হোক, প্রোগ্রামস বের করে হোক, আমাদের অ্যাজ এ কমিউনিটি, টোটাল আমাদের কমিউনিটির হেলথটাকে ভালো করার চেষ্টা করে। পলিসিস রিলেটেড টু স্যানিটেশন, নিউট্রিশন, ভ্যাকসিনেশন অ্যান্ড হেলথ কেয়ার ফান্ডিং ইমপ্রুভস কমিউনিটি হেলথ। তাহলে স্যানিটেশন, নিউট্রিশন এই ধরনের পলিসি বের করলো, আর ফান্ডিং মানে আমাদের এক্সিস্টিং যে হেলথ কেয়ার স্ট্রাকচারগুলো আছে সেখানে ফান্ডিং করে সেগুলোকে আরও উন্নত করার চেষ্টা করে। এক্সাম্পল হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামস। আমরা জানি আমাদের ইন্ডিয়াতে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম আছে এগেনস্ট 12 কিলার ডিজিজেস। নেক্সট হচ্ছে স্যানিটেশন ক্যাম্পেইনস, আমাদের স্বচ্ছ ভারত মিশন আছে। নেক্সট হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স স্কিমস, বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স স্কিম আছে, যেমন আয়ুষ্মান ভারত সেন্ট্রালে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্বাস্থ্যসাথী আছে। হয়ে গেল এই টপিক। এবারে কনক্লুশন। হেলথ ইজ ইনফ্লুয়েন্সড বাই এ কমপ্লেক্স ইন্টারাকশন অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টরস। এবার স্বাভাবিক, একটা ফ্যাক্টর কখনো একা একা কাজ করতে পারে না, ইন্টারনাল এক্সটার্নাল একসাথে মিলে টোটালি কমপ্লেক্সভাবে আমাদের হেলথকে অ্যাফেক্ট করে। এফেক্টিভ হেলথ প্রমোশন রিকোয়ার্স অ্যাড্রেসিং বোথ টাইপস অফ ফ্যাক্টরস। এবার তোমার হেলথ প্রমোশনটা এফেক্টিভ কখন হবে? যখন তুমি দুটো ফ্যাক্টরকেই অ্যাড্রেস করবে। থ্রু কিভাবে? এডুকেশন, প্রিভেন্টিভ মেজার্স অ্যান্ড ইমপ্রুভড হেলথ কেয়ার সার্ভিসেস। হেলথ এডুকেশন প্রোভাইড করে বিভিন্ন প্রিভেন্টিভ মেজার্স নিয়ে, আর যে এক্সিস্টিং হেলথ কেয়ার সার্ভিস আছে সেগুলোকে ইমপ্রুভ করে। তাহলে হয়ে গেল এখানে টপিক শেষ। তোমরা জানো কি করতে হবে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর
আর ভালো করে পড়াশোনা করো। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।